হ্যালো বন্ধুরা, কি অবস্থা? কেমন আছো তোমরা? তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকের ভিডিওতে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আচ্ছা, তো বন্ধুরা অপেক্ষা করো, আমি আসছি এখনই। আজকে গল্প হবে, আড্ডা হবে, ভৌতিক গল্প হবে। হ্যাঁ, হ্যালো বন্ধুরা। তো আজকে আমরা গল্প শুনবো, একটি ভৌতিক গল্প। গল্পের নাম রাত্রির যাত্রী। এটা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা। তো চলো শুরু করা যাক। বেশ কয়েক বছর আগেকার কথা। এক শীতের রাতে রাজীব আমাদের বাড়িতে এসে হাজির হলেন। খেয়ে দিয়ে তখন শুতে যাচ্ছি, এমন সময় রাজীব এলো। রাজীব আমার পুরনো বন্ধু, প্যান্ডেলে থাকে। বললাম, কি ব্যাপার, এমন সময় তুই হঠাৎ? রাজীব হেসে বলল, বলছি এখন কি খেতে দিবি তাই বল, দারুণ খিদে পেয়েছে। কি খাবি বল? লুচি আর আলু ভাজা। খা বরং। ওরে বাবা, লুচি খেলে আমার অম্বল হয়। তুই ভাতের ব্যবস্থা কর, তাহলে স্টোভে ভাত বসিয়ে দিই। আর ডিমের ঝোল। অত দরকার কি, ভাতের মধ্যে ডিম দিয়ে দে, ঘি
ঘি থাকে তো আরও ভালো। গরম ভাতে ঘি মেখে ডিম সেদ্ধ দিয়ে চমৎকার খাওয়া হবে। এই বলে জামা প্যান্ট ছেড়ে লুঙ্গি আর সোয়েটার পরে আমাদের তক্তাপোষের বিছানায় লেপ মুড়ি দিয়ে গা এলিয়ে দিল। তারপর বলল, তুই তো দেশ দেশান্তরে ঘুরিস, পাটনায় গেছিস কখনো? না, কেন বলতো? একটু আধ ভুতুরে চিঠি এসেছে, আমাকে কালই পাটনা যেতে হবে। তুই যাবি ভাই আমার সঙ্গে? আমি তো কখনো বাইরে বেরোইনি। ছেলেবেলায় মা বাবার সঙ্গে একবার দেওঘর গিয়েছিলাম। বললাম যেতে আপত্তি নেই, কিন্তু আজকাল যা ট্রেনের অবস্থা, তাতে বিনা রিজার্ভেশনে ট্রেনে ওঠাই তো মুশকিল। সে ভাবনা তোকে ভাবতে হবে না। আমার ছোট জামাইবাবু রেলের বুকিং ক্লার্ক, পাঞ্জাব মেলের দুটো বার্থের কথা তাকে বলে রেখেছি। এখন তুই যদি যাস তো ভালো হয়, না হলে আমাকে একাই যেতে হবে। কেন, কি ব্যাপার? হঠাৎ পাটনায় যাবি কেন? কি এমন চিঠি এলো তোর? এই দেখ। বলে উঠে গিয়ে হাঙাড়ে ঝোলানো ওর জামার পকেট থেকে একটা চিঠি এনে আমাকে দেখাল। অন ইন্ডিয়া গভর্নমেন্ট সার্ভিস ছাপ দেওয়া একটা খাম। আমি সেটা হাতে নিয়ে তার ভেতর থেকে চিঠিটা বের করে পড়লাম। তারপর বেশ খুশির সঙ্গেই বললাম, এ তো রেডিও অফিস থেকে এসেছে। তুই রেডিওতে ভজন গাইবি বলে আবেদন করেছিলি, তাই ওরা তোকে ভয়েস টেস্টের জন্য ডেকেছে। কাল বাদে পরশু তোর টেস্ট। তার মানে কাল রাত্রে পাঞ্জাব মেলে যেতে পারলে পরশু ভোরে নামা যাবে। তারপর দুপুর দুটোই পরীক্ষা দিয়ে সন্ধ্যের সময় ট্রেনে চাপলে সকাল হলে হাওড়ায়। মাত্র 2-3 দিনের মামলা। হ্যাঁ, মামলাটা 2-3 দিনের, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে আমি কলকাতা সেন্টার থাকতে পাটনায় ভয়েস টেস্ট দিতে যাব কেন? আর তার চেয়েও বড় কথা, রেডিওর গান গাইবার জন্য আমি কোনো সময়ে কোনো আবেদন করি নাই। তবে তো কথাই নেই, চিঠিটা ছিঁড়ে কুচিয়ে ফেলে দিয়ে 2 দিন এখানে বিশ্রাম নিয়ে গল্পেরই বই পড়, সিনেমা দেখ, এসব কর। তাই করতাম, কিন্তু এবার দেখ, এই চিঠিটা পড় বলে আর একটা চিঠি আমার হাতে দিয়ে রাজীব আমার মুখের দিকে তাকিয়ে চুপচাপ বসে রইল। সে চিঠিটা এইরকম: ভাই রাজীব, আমি অভিজিৎ তোকে এই চিঠি লিখছি। তোর হয়তো আমার কথা মনে নেই, কিন্তু আমি তোকে ভুলিনি এখনো। স্কুলে লাস্ট বেঞ্চে বসে তুই গুনগুন করে গান গাইতিস, আর আমি মুগ্ধ হয়ে শুনতাম। একদিন এই গান গাওয়া নিয়ে চঞ্চলবাবু স্যার তোকে কি মার মেরেছিলেন, মনে আছে তো? যাই হোক, আমি এখানে দরিয়াপুরে একটা পুরনো বাড়ি কিনেছি। এলাকাটা মুসলমান প্রধান, সেটা কোনো ব্যাপার নয়। তোর কলমে আমি এখানকার রেডিও সেন্টারে একটা আবেদনপত্র পেশ করেছি। তুই আয়, আমার জানাশোনা লোক আছে, তোর হয়ে যাবে। এখানে 2-4টে কল পাওয়ার পর কলকাতা সেন্টারে তোর একটা ট্রান্সফারের ব্যবস্থা আমি করে দিব। শুনলাম এখনো বিয়ে করিসনি তুই, গর্ধব কোথাকার। যদি পারিস তো জহরটাকেই সঙ্গে আনিস, ওটাও তো তোর মতো টোটো করে চারিদিকে শুধু ঘুরে বেড়াই। চিঠিটা পড়ে আমি যার যার পড়নায় অবাক হয়ে গেলাম। বললাম, কি আশ্চর্য, এ তো আমারও নাম লিখেছে দেখছি। কিন্তু তুই, আমি তো এক স্কুলে পড়তাম না, তবে এক কোচিংয়ে পড়েছি। অভিজিৎ কে? ও নামে কাউকে কখনো চিনতাম বলেও তো মনে পড়ছে না। আমারও কিছু মনে পড়ছে না কে অভিজিৎ। অথচ চিঠিটা এমনভাবে লেখা যেন সে আমাদের দুজনেরই অত্যন্ত পরিচিত। কেউ আমাদের ব্ল্যাকমেল করছে না তো? তাতে লাভ, আমরা তো টাকার থলি নিয়ে সেখানে যাচ্ছি না। আমাদের ব্ল্যাকমেল করে কি করবে? আমি বলি কি, সারা শব্দ না করে চেপে যা ব্যাপারটা। দেখ ভাই, গান আমি অনেক দিন ছেড়ে দিয়েছি, কাজেই গাইতে পারবো না। টানপুরা কিছুই আর নেই। তবুও বিশ্বাস কর, এই আমন্ত্রণে আমার রক্ত দোলা লেগেছে। দেখি না একবার পরীক্ষাটা দিয়ে, যদি উত্তরে যাই। অবশ্য অভিজিতের ব্যাপারটা খুবই রহস্যময়, তবু ওর সঙ্গে দেখা করি, হয়তো কখনো না কখনো পরিচয় ছিল। কিন্তু আশ্চর্য এই যে, ও আমার ঠিকানা জানলো কি করে? ব্যান্ডেলে আমরা নতুন গেছি বাড়ি তৈরি করে, এই ঠিকানা তো ওর জানবার কথা নয়।
আমি তবুও বলছি, ও আশা ছাড়, বরং কোথাও বেড়াতে যেতে চাস তো চল ঘুরে আসি 2-4 দিন। তাহলে আমাকে একাই যেতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তুই ভুল বুঝছিস আমাকে। আমি কি সেই কথাই বলছি? শুধু তাই নয়, তুই ভেবে দেখ, রেডিও একটা সরকারি সংস্থা, অ্যাপ্লিকেশনে তোর নিজের সই নেই, অন্য তোর হয়ে সই করেছে, অথচ তুই ওই জাল আবেদনপত্রটাকে পরীক্ষা দিতে যাবি। এটা কি একটা 2 নম্বরই ব্যাপার নয়? ধরা পড়লে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। হয় হবে, তবুও যাব, এবং দেখব অভিজিৎটাকে। চল তবে। আমি মুখে ওকে বারণ করলেও কৌতূহল আমারও কম ছিল না। সে রাতটা বন্ধু গল্পগুজবে কাটিয়ে পরদিন সকালে রিজার্ভেশনের জন্য গেলাম। টিকিটের অবশ্য অসুবিধে হলো না, ওর ছোট জামাইবাবুর জন্য 5 অ্যাপে 2টো ব্যর্থ পেয়ে গেলাম, সঙ্গে টাকা করিও নিলাম বেশি করে। ঠিক হলো পাটনার কাজ শেষ হলে রাজগীর কিংবা বেনারসে গিয়ে কাটিয়ে আসবো কয়েকটা দিন। এখন অগ্রহণের শেষ, এই কনকনে শীতে বিহার ইউপির দর্শনীয় স্থানগুলি ঘুরে বেড়াতে মন্দ লাগবে না। সে কি দারুণ আনন্দ! পরদিন রাতের গাড়িতে পাটনা কোচের 3 টায়ারে শুয়ে হোটেলের কষা মাংস আর তন্দুরি রুটি খেতে খেতে মনে হলো যেন বদ্ধ কাঁচা থেকে মুক্ত হওয়া পাখির মতো ডানা মেলে উঠছি। প্রচণ্ড শীতের দাপটটাকে ঢাকতে সারা গায়ে কম্বল মুড়ি দিয়ে ট্রেনের তোলায় দুলতে দুলতে কখন জেগে কখনো ঘুমিয়ে এক অপূর্ব নিশি যাপন করতে লাগলাম। শেষ রাতে ট্রেন পাটনা জংশনে এলো। আমরা কনকনে শীতের মধ্যে ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মের ওভারব্রিজ পার হয়ে ওপরে গেলাম। তারপর গেটে টিকিট জমা দিয়ে দ্বিতীয় শ্রেণীর ওয়েটিং গ্রুপে গিয়ে দাঁড়ালাম। চারদিকে লোকজন, কোথাও পা রাখার জায়গা নেই। এই দারুণ শীতে কাঁথা কম্বল মুড়ি দিয়ে মেঝেতেই শুয়ে আছে সব। আমরা অযথা এদিকে সেদিকে পাইচারি করতে লাগলাম। বসবার জায়গা না পেয়ে স্টেশনের বাইরে এসে স্টেশনের কাছে একটা চায়ের দোকানে চায়ের অর্ডার দিলাম। বাইরে তারা ঝলমলে শেষ রাতের আকাশ, আলোকময় সজ্জিত পাটনা শহর। সত্যি বলতে কি সেই প্রচণ্ড শীতে কাঁপতে কাঁপতে এই নতুন পরিবেশে এরকম একটা মুহূর্তে গাঢ় দুধের তৈরি গরম চা ভাঁড়ে করে খেতে যে কি আরাম পেয়েছিলাম তা বলে বোঝাতে পারবো না। আমরা যখন চা খাচ্ছি তখন হর্ন বাজিয়ে একটা সাইকেল রিক্সা এসে আমাদের সামনে দাঁড়ালো। আইয়ে বাবু, রাজেন্দ্রনগর। আমরা বললাম, রাজেন্দ্রনগর নয়, দরিয়াপুর। চলিয়ে চা খাওয়া শেষ করে দাম মিটিয়ে বললাম, যাব, কিন্তু এত অন্ধকারে নয়, ভোরবেলা যাব। এখন গেলে কি হবে? সামান্য 2টো টাকার লোভে আপনার অন্য কোথাও নিয়ে গিয়ে খুন করিয়ে ফেলবো। না না, তা বলছি না, মানে নতুন আসছি তো, এখন গেলে ঠিকানা খুঁজে বাড়ি চিনতে অসুবিধে হবে। কিছু অসুবিধা হবে না আপনাদের। অভিজিৎ বাবুর কাছে যারা আসেন তাদের কোনো অসুবিধা হামি করে না। আমরা দুজনেই চমকে উঠলাম। বললাম, তুমি কি করে জানলে আমরা অভিজিৎ বাবুর কাছে যাচ্ছি? উনি আমাকে বলে রেখেছিলেন 2জন বাঙালি ছোকরা আমার বাড়ি আসবে, তাদের কোনো অসুবিধে হতে যাতে না হয় সেইভাবে এখানে নিয়ে আসতে। কিন্তু আমরা যে এই গাড়িতেই আসবো, তোমার অভিজিৎ বাবু তা জানলেন কি করে? অভিজিৎ বাবুর কাছে যারা আসেন তারা রাতের গাড়িতেই আসেন বাবু। ও, তা আমরাই যে সেই লোক তুমি জানলে কি করে? আমি যখন রাজেন্দ্রনগর বললাম আপনারা তখন দরিয়াপুর বললেন, তাতেই বুঝলাম আপনারাই তারাই। আমরা দুজনে পরস্পরের দিকে একবার তাকিয়ে চোখে চোখে সম্মতি জানিয়ে রিকশায় উঠে বসলাম। আলোকোজ্জ্বল পাটনা শহরের বুকে রাত্রের যাত্রী। আমরা প্রচণ্ড শীতে কাঁপতে কাঁপতে রিকশায় চলেছি। রিকশার সামনে ভেপু বাজিয়ে দ্রুত গতিতে এ পথ সে পথ করে দরিয়াপুরের দিকে এগিয়ে চলল। এভাবে অনেকটা পথ যাওয়ার পর বড় রাস্তা ছেড়ে বস্তি অঞ্চলের গলিতে ঢুকলো রিকশা। এতক্ষণ তবু পথে ঘাটে 2-1জন মানুষ বা কোনো না কোনো যানবাহন নজরে পড়েছিল। দোকানপাট বন্ধ থাকলেও রোড লাইটে পথঘাট উজ্জ্বল ছিল। এখন এই গলির নরকে শুধু অন্ধকার আর অন্ধকার।
এই গলি সে গলি করে কোথায় যে নিয়ে চললো সে তা কে জানে। তারপর একটা বাড়ির সামনে এসে অনবরত ভেপু বাজাতে লাগলো। আমরা বললাম, এই বাড়ি নাকি? হ্যাঁ, এই বাড়ি। ইয়ে মকান অভিজিৎ বাবু। আমরা তখন দরজায় কড়া নেড়ে ডাকতে লাগলাম, অভিজিৎ, অভিজিৎ। দু একবার ডাকার পর ভেতর থেকে সাড়া পাওয়া গেল, হ্যাঁ, 1 মিনিট দাঁড়াও। আমরা দরজা খোলার অপেক্ষায় দাঁড়িয়ে রইলাম। এমন সময় হঠাৎ খেয়াল হলো রিক্সাটা নেই। তাই তো, গেল কোথায়? ভাড়াও তো দেওয়া হয়নি। চেয়ে দেখলাম রিক্সাটা গলির বাঁকে হারিয়ে যাচ্ছে। এমন সময় দরজা খুলে গেল। কেউ একজন হাসি মুখে বলল, ভেতরে আয়। ভুল হচ্ছে না হয়তো, অভিজিৎকে না চেনার কারণও আছে অবশ্য। ওর সারা গায়ে কম্বল মুড়ি দেওয়া ছিল, মাথায় ছিল মানকি ট্যাপ, শুধু ওর চোখ দুটো বোঝা যাচ্ছিল। আমরা অভিজিৎকে চিনতে পারলাম না, বুঝলাম কোথাও একটা। যাই হোক, অভিজিতের পেছন পেছন আমরা ঘরে ঢুকে সোফায় বসলাম। ঘরের দেওয়ালে অনেক আঁকা ছবি টাঙানো আছে। অভিজিৎ হেসে বলল, এগুলো আমারই আঁকা। আমি বললাম, তোমার চিঠি পেয়ে আমরা চলে এসেছি, কারণ রেডিও প্রোগ্রামের তারিখ আজই। অথচ আশ্চর্য দেখো, তোমার কথা আমরা ভুলেই গিয়েছিলাম। সত্যি বলতে কি, এখনও চিনতে অসুবিধা হচ্ছে তোমাকে। চা নাকি কফি? রাজীব বলল, এই তো চা খেয়ে এলাম, তবে যা দারুণ ঠান্ডা, তাতে এবার একটু কফি হলে মন্দ হয় না। অভিজিৎ উঠে গেল। তারপর আমাদের দুজনের জন্য 2 কাপ কফি নিয়ে চলে এলো, সঙ্গে ক্রিম কেক আর বিস্কুট। আশ্চর্য, কফিও কি আমাদের জন্য তৈরি ছিল? অভিজিৎ বলল, খুব অবাক হয়ে যাচ্ছিস না? মুখটা ঠিক মনে করতে পারছিস না, ভাবছিস কে না কে নকশা করছে হয়তো। আমি বললাম, ঠিক তাই। অভিজিৎ বলল, আজকে এই ট্রেনে এসে ভালো করেছিস তোরা, না হলে পরে এলে দেখা হতো না। হঠাৎ একটা দরকারি কাজ পড়ে যাওয়ায় একটু পরই আমাকে দানাপুর চলে যেতে হবে। সেজন্য অবশ্য তোদের থাকার কোনো অসুবিধে হবে না। আমি চাবি দিয়ে যাব, তোরা বাইরে যাওয়ার সময় মেন গেট তালা দিয়ে চলে যাস। অনেক হোটেল আছে এখানে, সেখানে যেখানে হোক খেয়ে নিয়ে ঠিক 2টোর সময় রেডিও স্টেশন চলে যাবি। তবে ভাই, একটা কথা, আমার ওপর রাগ করে কাজ মিটে গেলে চলে যাস না যেন। আমি সন্ধ্যার সময় ফিরব। তারপর 3 বন্ধুতে রান্না খাওয়া দাওয়া করে হইহুল্লোড় করে কাটিয়ে দেবো সারাটা রাত। রাজীব কফি খেতে খেতে বলল, তা তো বুঝলাম, কিন্তু ভাই একটা কথা, এখানকার অ্যাপ্লিকেশনে যে সিগনেচার করা আছে তার সঙ্গে তো আমার সই মিলবে না। এতে কোনো অসুবিধে হবে না তো? না না, কোনো অসুবিধে হবে না। ওখানে গিয়ে ঝাঁঝির খোঁজ করবি। ঝাঁঝি সব জানে। তাকে বলবি আমি পাঠিয়েছি তোকে, আর কেউ কিছু জিজ্ঞেস করবে না। আমাদের কফি খাওয়া যখন শেষ হলো, তখন একটু একটু করে ভোরের আলো ফুটে উঠছে। অভিজিৎ উঠে দাঁড়িয়ে বলল, কিছু মনে করিস না ভাই, আমি চলি। আর আমার থাকার উপায় নেই। আমি ওদিক দিয়ে দরজার শিকল এঁটে চলে যাচ্ছি। তোরা বাইরের দরজায় তালা দিয়ে যাস। এই নে তালা চাবি। আমার হাত পেতে তালা চাবি নিলাম। একটি দিন একটু মানিয়ে নে। নিতান্ত নির্ভয় হয়ে আমাকে যেতে হচ্ছে, বলে ভেতরে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল অভিজিৎ। আমরা দুজনে চুপচাপ বসে রইলাম কিছুক্ষণ। তারপর বাইরে বেরিয়ে দেখলাম জল, কল, খাটা, পায়খানা সব কিছুরই ব্যবস্থা আছে। আমরা দাঁত মেজে মুখ ধুয়ে দরজা বন্ধ করে মেন গেটে তালা দিয়ে বাইরে এলাম। সবে সকাল 6টা, ভয়েস টেস্ট দুপুর 2টোয়। যার আতিথ্যে এলাম সেই যখন নেই, তখন মিশে এখানে বসে থেকে সময় নষ্ট করে লাভ কি? তার চেয়ে পাটনা শহরটা একটু ঘুরে বেরিয়ে দেখে নিই। পাটনা তো আমাদের কাছে পাটনা নয়, পাটলিপুত্র, মগধের রাজধানী। সেই চোখ নিয়ে দেখতে হবে। 2 টাকা ঘন্টা হিসাবে একটা রিক্সা ভাড়া করে গোটা শহরটা আমরা প্রদক্ষিণ করতে লাগলাম। অনেকটা ঘুরোঘুরির পর মহেন্দ্রনগর এসে আমরা রিক্সা ছাড়লাম। এখানে এসে অনেকক্ষণ ধরে দোতলার বারান্দায় বসে গঙ্গার সৌন্দর্য দেখলাম। তারপরে একটা হোটেলে গিয়ে ঠিক 2টোর সময় এসে হাজির হলাম পাটনা বেতার কেন্দ্র। তারপর অফিসে গিয়ে কাগজ জমা দিতে ওখানকার ইনচার্জ একবার তাকিয়ে দেখলেন আমাদের দিকে। তারপর হেসে বললেন, কে পাঠিয়েছে আপনাদের? অভিজিৎ বাবু। আশ্চর্য তো, লোকটা জানলো কি করে? বললাম, হ্যাঁ, অভিজিৎ বাবু আমাদের পাঠিয়েছেন। তবে আপনাদের চিঠি পেয়েই আমরা এসেছি। আপনি কি ঝাঁঝি? জি হ্যাঁ। কোথা থেকে আসছেন আপনারা? এখন অভিজিৎ বাবুর বাড়ি থেকে আসছি। হ্যাঁ, তা বলুন, আমি কি করতে পারি আপনাদের জন্য? কি আর করবেন, আমার বন্ধু রাজীব পাটনা বেতার কেন্দ্র থেকে গান গাইবে। ও
ওর ভয়েসটা টেস্ট করে ছেড়ে দিন। আপনারা কলকাতায় কোথায় থাকেন? ওকে, ঠিক কলকাতায় নয়, আমি থাকি হাওড়ায়, আর আমার বন্ধু থাকে ব্যান্ডেলে। ঝাঁচি বললেন, কিন্তু যে চিঠি আপনারা এনেছেন সেই চিঠির ওপর ভরসা করে কি আমি আপনার বন্ধুর ভয়েস টেস্ট করতে পারি? কেন পারেন না? এ তো আপনাদেরই দেওয়া চিঠি। স্বীকার করলাম, কিন্তু এতে রাজীব বাবুর নাম কোথায়? এ তো অন্য নাম দেখছি। তার মানে আমরা দুজনেই সিঁড়িটার ওপর ঝুঁকে পড়ে দেখতে তাতে পরিষ্কার লেখা আছে আমার নাম। বললাম, কি ব্যাপার, আমার নাম কেন? আমি তো গান গাইতে পারি না, তাছাড়া আমি কোনো আবেদনও করিনি। আবেদন তো উনি করেননি, ওর হয়ে অভিজিৎবাবু করেছিলেন। সে যেই করুক, এই চিঠি যখন হাতে পেয়েছিলাম আমরা, এখনও কিন্তু রাজীবের নামই লেখা ছিল এতে। তাহলে কি বলতে চান আমি কোনো কারসাজি করছি এতে? না না, সে কথা না বলে বললাম, আচ্ছা খামটা একবার দেখি। যাচ্ছে আমাদের খাম দিলে, তাতেও আমার নাম এবং বাড়ির ঠিকানা দেখে অবাক হয়ে গেলাম। কি আশ্চর্য, এই ঠিকানায় চিঠি এলে সে চিঠিটা আমি পেতাম, প্যান্ডেলে বসে। রাজীব পাবে কেন? এই শীতেও আমাদের কপাল খাম দেখা দিল। ঝাঁঝি কঠিন গলায় বললেন, গভর্নমেন্টকে চিট করতে আসার জন্য আমি আপনাদের দুজনকেই পুলিশে দেব। আমরা সভয়ে বললাম, ঝাঁঝি প্লিজ, আপনি বিশ্বাস করুন, আমরা জোচ্চোর নই। আসলে আমরা বোকা বনে গেছি। কেউ আমাদের বিপদে ফেলবে বলে এই টোপ ফেলে এই কাজ করেছে। রাজি হেসে বললেন, যাক, আপনাদের অবস্থা দেখে খুব হাসি পাচ্ছে আমার, তবুও আপনাদের জন্য মায়া হচ্ছে। ঠিক আছে রাজীব বাবু, আপনি এক কাজ করেন, ব্যাক ডেটে একটা অ্যাপ্লিকেশন করুন, তারপর দেখছি আপনার ভয়েস টেস্ট করে আপনার জন্য কিছু করতে পারি কিনা। রাজীব তাই করলো। ঝাঁঝি ওকে নিয়ে গেলেন স্টুডিওর ভেতরে। তারপর প্রায় আধা ঘন্টা বাদে যখন ফিরে এলেন, তখন রাজীবের মুখ বেশ প্রসন্ন। ঝাঁঝি বললেন, আপনার অ্যাপ্লিকেশন ফর্মে আপনি অভিজিৎবাবুর ঠিকানাই দিয়েছেন তো? রাজীব বলল, হ্যাঁ, ঠিক করেছেন, কেননা ওয়েস্ট বেঙ্গল থেকে এসে পাটনায় অডিশন দেওয়া বা প্রোগ্রাম পাওয়া যায় না। তবে আপনার কেসটা আলাদা। আপনি ফর্মের পেছনে আপনার প্যান্ডেলের ঠিকানা লিখে দিন। পাশ করলে বা প্রোগ্রাম পেলে চিঠি দিব। মনে হচ্ছে আপনার হয়ে যাবে। আপনার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তবুও আমি তো ফাইনাল অথরিটি নই। ইতিমধ্যে বাড়ি ফিরে গিয়ে বেশ পুরোদমে সঙ্গীত চর্চা চালিয়ে যান। যদি পাশ করে যান তাহলে খুব শীঘ্রই গাইতে আসতে হবে। আমরা বললাম, প্রোগ্রাম পেলে কতদিন বাদে পাওয়া যাবে? তা মাস তিনেকের মধ্যে। আমরা নমস্কার জানিয়ে উঠেই ঝাঁঝিয়ে বললেন, কোথায় যাবেন এখন? এখন আর যাব কোথায়, অভিজিতের ওখানেই যাব। চাচি বললেন, আপনারা দেখছি রীতিমতো সম্মতি হয়েছেন। আচ্ছা, আপনাদের কি একবারের জন্য মনে হলো না যে এই নামে আপনাদের কোনো বন্ধু নেই? অমাবস্যার মতো অন্ধকার হয়ে গেল আমাদের মুখ। ঝাঁঝি কথা জানালেন কি করে? সত্যিই তো, এ নামে তো আমাদের কোনো বন্ধু নেই। আমরা কাঁপা কাঁপা গলায় বললাম, কি ব্যাপার বলুন তো? তার আগে বলুন বলুন, আপনারা এসেছেন কখন, কোন গাড়িতে? পাঞ্জাব মেলে ভোরবেলায় ওর বাড়িতে গিয়েছিলেন? আজ্ঞে হ্যাঁ, খুব বরাত জোর যে ভোরবেলা গেছেন, না হলে রাত্রে গিয়ে ওর সঙ্গে সারা রাত থাকলে পাগল হয়ে যেতেন। সে কি? আরে মশাই, অভিজিৎ বলে কেউ ওখানে থাকে না, তবে এক সময় থাকতো। আমার বিশেষ বন্ধু লোক ছিল। আজ থেকে প্রায় 7-8 বছর আগে ওই বাড়িটা কেনার পর ও এক বিশেষ সম্প্রদায়ের লোকের হাতে খুন হয়। আসলে যে বাড়িটা ও কিনেছিল সেটা ছিল মুসলমানদের বাড়ি। ভালো করে কাগজপত্র খতিয়ে না দেখে কেনার ফলে অন্য এক শরিক এসে ওকে খুন করে। তারপর থেকে প্রায়ই দেখা যায় 6 মাস 1 বছর অন্তর বিভিন্ন অঞ্চল থেকে বেছে বেছে বাঙালি ছেলে মেয়েদের এভাবে পুরো চিঠি দিয়ে এখানে ডেকে আনছে। এবং ওর অলৌকিকত্বর নিদর্শন হিসেবে প্রতিবারই দেখা যাচ্ছে পরীক্ষার্থী তার কাগজ জমা দেওয়ার পর কাগজে হয় অন্য নাম ঠিকানা ফুটে উঠেছে, নয়তো কাগজে একদম সাদা হয়ে যাচ্ছে। এ নিয়ে আমরা বিরক্ত হয়ে গেছি ভাই। এমনিতে অভিজিৎ খুবই ভালো ছেলে ছিল, গান বাজনা করতো, ছবি আঁকতো। তা যাক, আপনারা যেন ভুলেও
ও বাড়িতে রাত কাটাতে যাবেন না, সোজা স্টেশনে গিয়ে ঘরের ছেলে ঘরে ফিরে যান। আমরা কাল বিলম্ব না করে স্টেশনে চলে এলাম এবং বেশি টাকা দিয়ে 6 টাউনের পাটনা কোচে দুটো স্লিপার বাস রিজার্ভ করে সেই রাতেই পালিয়ে এলাম। ঝাঁঝি অবশ্য কথা রেখেছিলেন, কিছুদিন পরেই ভদ্রতা করে সরকারিভাবে চিঠি দিয়ে রাজীবকে পাটনা বেতার কেন্দ্রের ভয়েস টেস্টে উত্তীর্ণ হতে না পারার কথাটা জানিয়ে দিয়েছিলেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের ভয়ঙ্কর গল্প। আশা করি গল্পটি ভালো লাগবে আপনাদের।
जाना तू मेरे पास दूंगा इतना प्यार में कैसे बताऊं सजमा मैंने खुद से
হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা? আমার আর অবস্থা কি বলবো, ব্যস্ততায় অবস্থা খুব একটা তো ভালো না, সত্যি কথা বলতে। এই তো একটু বসলাম, রাত করে কাজ করতেছি, সময় কাটে না, ভালো লাগছে না, বসে থেকে কি সময় কাটে। ঠিক আছে বন্ধুরা, তোমরা ভালো থেকো, আবার পরবর্তী ভিডিওতে কথা হবে।